স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। মুক্তি, দেখছিলাম যে গতকালও প্রধানমন্ত্রী তাণ্ডবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই স্থানগুলো পরিদর্শন করেছেন। এর আগে তিনি বিটিভি করেছেন, ঢাকা মেডিকেল, এবং আজ মহাখালী সেতু ভবন সহ তাণ্ডবের যে শিকার হয়েছে এরকম কয়েকটি স্থাপনা পরিদর্শন করেছেন। এ সময় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গিয়েও সহিংসতায় আহতদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি বললেন যে দেশের অর্থনীতিকে পঙ্গু করতেই এই নাশকতা। এ নিয়ে এখন দুপুরে থাকছে বিস্তারিত। আমাদের কিন্তু মেইন উদ্দেশ্যটা ছিল যে বাংলাদেশে আমরা ফার্স্ট ম্যানুফ্যাকচার করব। মোটামুটি একটা সাকসেসফুল একটা কার ব্র্যান্ড দ্বারা করাতে পারছি বাংলাদেশে, যেটার নাম হচ্ছে টাইটান। বর্ণ লাইসেন্স পেলে কিন্তু আমরা এই গাড়িগুলো এক্সপোর্ট করতে পারবো। যখনই ইন্ডাস্ট্রি ইম্পোর্ট থেকে সহজ হবে তখন কিন্তু সব কিছুরই দাম কমে যাবে এবং আমাদের ফরেন কারেন্সিও রিজার্ভ বেড়ে যাবে। আবির, একটি গাড়ি থাকা মনে হয় সবারই স্বপ্নের মধ্যেই পড়ে এবং যদি বলতে যে কম দামে কিন্তু দেশে এখন গাড়ি নির্মিত হচ্ছে। প্রায় 2 কোটি টাকা মূল্যের গাড়ি কিন্তু এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে 70 লাখ টাকায়। এবং বাংলাদেশের গাড়ির বাজার তো পুরোপুরি আমদানি নির্ভর, এবং এখন যদি বাংলাদেশে এরকম গাড়ি উৎপাদন হয় তাহলে নিশ্চয়ই এটি খুব সুখবর, এবং এর মাধ্যমে শুধুমাত্র গাড়ির দাম যে কমে আসবে সেটি নয়, বিলাসবহুল গাড়ি কিনবার সুযোগও বাড়বে। এখন দুপুরে নিয়ে থাকছে প্রতিবেদন। তবে শুরুতে আমরা কথা বলতে চাই প্রধানমন্ত্রীর যে তাণ্ডবে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেছেন সেটি নিয়ে। মুক্তি, আমরা প্রথমে যেটি বলছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই তাণ্ডবে যে ক্ষতিগ্রস্ত স্থানগুলো সেগুলো পরিদর্শন করেছেন এবং সেখানে বলেছেন যে দেশের অর্থনীতিকে পঙ্গু করে ভিক্ষুক জাতিতে রূপান্তর করাই ছিল সহিংসতা যারা করেছে তাদের একটি উদ্দেশ্য। এবং সকালে সাম্প্রতিক সহিংসতায় আগারগাঁওয়ে তিনি অর্থোপেডিক হসপিটালে গিয়েছিলেন এবং সেখানে আহতদের খোঁজ খবর নিয়েছেন। এবং এ সময় তিনি বলেছেন যে আহতদের পরিবারের যে ক্ষয়ক্ষতি সেটির দায় আসলে সহিংসতাকারীদেরকেই নিতে হবে। এবং অর্থোপেডিক হাসপাতাল ছাড়াও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, সেতু ভবন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজা সেটিও পরিদর্শন করেছেন। সহকর্মী দেবরাজ দেব জানাবেন বিস্তারিত। নাশকতাকারীরা একের পর এক ধ্বংস করে রাষ্ট্রীয় সম্পদ, জনবান্ধব প্রকল্প। গত কয়েকদিনে নিজ চোখে সেসব তাণ্ডবের চিহ্ন দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যস্ত রাজধানীতে মাত্র 11 মিনিটে যেখানে বিমানবন্দর যাওয়া গেছে সেই এলিভেটেড এক্সপ্রেসওয়েও বাদ যায়নি তাণ্ডবের হাত থেকে। শনিবার সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ পুড়ে যাওয়া সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাঙচুর আর পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ ঘুরে দেখেন সরকার প্রধান। তাণ্ডবের চিহ্ন দেখে হতবাক হয়ে যান তিনি। কথা বলেন কর্মকর্তাদের সঙ্গে, দেন দিক নির্দেশনা। এর আগে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর আগারগাঁওয়ের অর্থোপেডিক হাসপাতালে যান প্রধানমন্ত্রী হাসপাতালে পৌঁছে খোঁজ নেন আহতদের, পাশে দাঁড়ান স্বজনদের। এ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। তাদের কাছে সার্বিক পরিস্থিতির কথা শুনেন সরকার প্রধান। পরে গণমাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী, বলেন এতগুলো পরিবারের ক্ষয়ক্ষতির দায় সহিংসতাকারীদেরই নিতে হবে। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে। আমি সকলের সাহায্য চাই। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট।
দেশের অর্থনীতিকে পঙ্গু করতেই এমন নাশকতা চালানো হয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে একটি মহল। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক, যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পোড়া সব কিছু। ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেবরাজ দেব, এখন, ঢাকা। শিগগিরই মেট্রো রেল চালুর কোনো সম্ভাবনা নেই জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের ক্ষয়ক্ষতি মেরামতে 1 বছরের বেশি সময় লাগবে। সকালে হামলায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে এ কথা জানান মন্ত্রী। আন্দোলনের উপর ভর করে যারা সহিংসতা ধ্বংসযজ্ঞের মাধ্যমে একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাই। মেট্রো রেলের কাজীপাড়া, মিরপুর 10 এই দুটা ধ্বংসপ্রাপ্ত। কী অবস্থা, কোনটা কখন চালু করা যাবে আমি এই মুহূর্তে বলতে পারছি না। দেখছেন এখন দুপুর। ময়মনসিংহ অঞ্চলের শিল্প কারখানাগুলোতে শুরু হয়েছে পুরোদমে উৎপাদন কার্যক্রম। বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত সময়ে কাজ করছেন শ্রমিকরা। ক্রয়াদেশের পোশাক যথাসময়ে ক্রেতাদের কাছে পৌঁছে দেয় এখন বড় চ্যালেঞ্জ বলছেন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এদিকে প্রতিষ্ঠান ও শ্রমিকের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে শিল্প পুলিশ। হারুন রশিদের প্রতিবেদনে বিস্তারিত। শ্রমিকের কর্মচাঞ্চল্যে আবারও মুখর শিল্প কারখানা। সব অস্থিরতা পেছনে ফেলে মনোযোগ এখন পণ্য উৎপাদনে। চলমান কারফিউর মধ্যেও সরকারি নির্দেশনা মেনে ময়মনসিংহ অঞ্চলের সব শিল্প কারখানায় ফের শুরু হয়েছে পুরোদমে উৎপাদন কার্যক্রম। নিটিং, ডাইং, স্পিনিং, গার্মেন্ট সহ প্রতিটি খাতের কর্মীদের যেন দম ফেলার ফুসরত নেই। কর্মীদের সুনিপুণ হাতে তৈরি এসব পোশাক রপ্তানি হবে ইউরোপের দেশগুলোতে। ময়মনসিংহের ভালুকা, ত্রিশালের সব শিল্প কারখানায় রয়েছে এরকম কর্মব্যস্ততা। কোথাও কোথাও কাজ চলছে কয়েক শিফটে। কাজের চাপ বাড়লেও অসন্তোষ নেই শ্রমিকদের। দ্রুত কাজে যোগ দিতে পারায় খুশি তারা। খোলা হয়ে গেছে, এখন স্বাভাবিক পর্যায়ে সবাই আমরা অফিস আসতেছি, ভালো, কোনো সমস্যা নেই। অনেক দিন বন্ধ ছিল, আমরা অস্থিরে ছিলাম, এখন কাজ করতেছি, এখন ভালো লাগে। কাজ করতে গেলে টাকা উপার্জন করতেছি, পরিবার নিয়ে ভালোভাবে চলতেছি, ফিরতেছি, খাইতেছি। প্রোডাকশন আমাদের টার্গেট, প্রতিদিনকার টার্গেট ঠিকমতো ফিল আপ হচ্ছে, কোনো অনুপস্থিতি নেই। শ্রমিকরা যার যে সুন্দরভাবে যার যে কাজ দায়িত্ব পালন করছে। আশা করি আমরা আমাদের টার্গেটগুলি খুব দ্রুত ফিল আপ করতে পারবো। সাম্প্রতিক অস্থিরতায় 4 দিন উৎপাদন বন্ধ থাকায় সারা দেশের মতো বড় দাগে ক্ষতির মুখে পড়েছে ময়মনসিংহ অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানগুলো। কারখানা খোলার পর ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা চলছে বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অর্ডারের পোশাক যথাসময়ে ক্রেতাদের কাছে শিপমেন্ট করাই এখন সর্বোচ্চ গুরুত্ব তাদের। আশা করব যে আমাদের যারা বায়ার আছেন এবং আমাদের সঙ্গে যারা সংশ্লিষ্ট সরকারি এবং আমাদের যারা বিজিএমএ আছেন, সকলে আমরা একত্রে মিলে এই চ্যালেঞ্জ উতরানোর জন্য যেখানে যেই পদক্ষেপ নেওয়া দরকার তারা আমাদেরকে সেই সহায়তা করবেন এবং আমাদের সেই প্রচেষ্টা থাকবে সবসময়, যেহেতু আমরা রপ্তানিটাকে যথাযথ সময় করতে পারি। দূর দূরান্ত থেকে শ্রমিকরা আমার এখানে এসে কাজে যোগদান করেছে এবং আমাদের অর্থনৈতিক চাকা আশা করি যদি এভাবে থাকে খুব ভালোভাবেই চলবে। 98% শ্রমিকই উপস্থিত থেকে হয়েছে, যার কারণে আমাদের প্রোডাকশনের কোনো সমস্যা হচ্ছে না। এদিকে শিল্প প্রতিষ্ঠান এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান শিল্প পুলিশের এই কর্মকর্তা। শ্রমিকদের চলাচলের পথে শিল্প পুলিশের সার্বক্ষণিক টহল রয়েছে বলেও জানান তিনি। 24 ঘন্টা আমাদের টিমগুলোকে ডিপ্লয়েড করা থাকে এবং মোবাইল এবং কিলোপাটি সহ অন্যান্য বিভিন্ন ধরনের স্ট্যান্ড বাই টিমগুলো আমাদের সজাগ থাকে, কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকে এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই আমরা প্রতিনিয়ত আমাদের কার্যক্রমগুলো পরিচালিত করছি। ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে নিটিং, ডাইং, স্পিনিং, গার্মেন্ট সহ 300-রও বেশি শিল্প কারখানা রয়েছে, যেখানে কাজ করেন 2 লাখেরও বেশি শ্রমিক। কর্মীর হাতের এই মেশিনগুলো সচল থাকলেই সচল থাকে দেশের অর্থনীতি। এতে ছেদ পড়লেই
যেমন মুখ থুবড়ে পড়ে দেশের অর্থনীতির চাকা, তেমনি ঘোর অমানিসার অন্ধকার নেমে আসে লাখ লাখ গার্মেন্টস কর্মীর পরিবারে। যে কোনো দুর্যোগ অস্থিরতায় গার্মেন্টস শিল্পে যেন কোনো আঁচড় না লাগে, এমনটাই প্রত্যাশা এই খাত সংশ্লিষ্টদের। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। দেখছেন এখন দুপুর। বাংলাদেশের গাড়ির বাজার পুরোটাই আমদানি নির্ভর, আর এক সময়ের বিলাসী গাড়ি বর্তমানে হয়ে উঠেছে প্রয়োজন। তাই বাড়ছে গাড়ির চাহিদা। প্রতিবেশীদের তুলনায় গাড়ি উৎপাদন ও ব্যবহারে অনেকটাই পিছিয়ে দেশ। তবে বাংলাদেশি কোম্পানি বাংলাকার বাজারে এনেছে দেশীয় বিলাসবহুল গাড়ি। গাড়ি শিল্পকে আমদানি থেকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। তার জন্য প্রয়োজন সরকারের সহযোগিতা। শাহাদাত অভ্র জানাবেন বিস্তারিত। গাড়ি যেমনি প্রয়োজনীয় তেমনি বিলাসী পণ্য। তবে প্রাইভেট কার ব্যবহারের দিক দিয়ে বাংলাদেশ এশিয়ার অনেক দেশের তুলনায় পিছিয়ে। যেখানে ভারত 1000 জনের মধ্যে গড়ে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে 22 জন, আর মায়ানমারে সেই সংখ্যা 12। সেখানে বাংলাদেশের এই হার মাত্র 2.5। বাংলাদেশের মোটরগাড়ি শিল্প দক্ষিণ এশিয়ার মধ্যে তৃতীয় বৃহত্তম, যার পুরোটাই আমদানিমুখী। গাড়ির চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। 2022 সালের এক গবেষণা বলছে বাংলাদেশের 1,20,00,000 মধ্যবিত্তের গাড়ি কেনার আয় আছে এবং তারা গাড়ি কিনতেও আগ্রহী। প্রতি বছর এই সংখ্যা বাড়ছে 10 থেকে 15% হারে। গাড়ি কেনার স্বপ্ন অনেকের থাকলেও সেই স্বপ্ন পূরণ হয় না অনেকেরই। তবে সবার কাছে গাড়ি পৌঁছে দিতে দাম সাধ্যের মধ্যে আনতে চায় বাংলাদেশি গাড়ি ব্র্যান্ড টাইটান। আমাদের কিন্তু মেইন উদ্দেশ্যটা ছিল যে বাংলাদেশে আমরা ফার্স্ট ম্যানুফ্যাকচার করব। আজকে কিন্তু ওটা দিয়ে আমরা মোটামুটি আমরা সাকসেসফুল। এটা দিয়ে আমরা কিন্তু মিৎসুবিশির থেকে ইঞ্জিন এনে, জাপানিজ ইঞ্জিন দিয়ে, আমরা চায়নার থেকে বডি এনে, ইন্দোনেশিয়ান থেকে চ্যাসিস এনে আমরা কিন্তু এখন মোটামুটি একটা সাকসেসফুল একটা কার ব্র্যান্ড দাঁড়া করাতে পারছি বাংলাদেশে, যেটার নাম হচ্ছে টাইটান। এবছর আধুনিক সব প্রযুক্তি আর নান্দনিক মডেলের দুটি গাড়ি বাজারে এনেছে দেশীয় গাড়ি ম্যানুফ্যাকচারিং ও উৎপাদক প্রতিষ্ঠান বাংলাকার। গাড়ির 25% বাংলাদেশে তৈরি করে বিলাসবহুল গাড়ির স্বাদ পূরণ হচ্ছে কম দামেই। 20 to 25% কিন্তু আমরা লোকালি আমরা কালেক্ট করতেছি। অ্যাটলিস্ট 40 to 50% কিন্তু আমরা নিয়ে আসতে পারবো, যা আমাদের প্রোডাক্টগুলো ইউজ করে আমরা কিন্তু লোকালি বানাতে পারবো। আপনি যদি বাংলাদেশের কম্পারেটিভ গাড়ি নেন, এটা কিন্তু 2 কোটি টাকা দাম। আমি কিন্তু সেখানে 70 লাখ টাকা আপনার আমি গাড়িটা দিতেছি। গ্রাহকদের মধ্যেও বেশ সাড়া জাগিয়েছে এই গাড়িগুলো। আমি চালাচ্ছি, আমার ফার্স্টই ভালো লাগতেছে, যেটার হ্যান্ডেলিং ইজ টু গুড, এবং সাসপেনশন খুবই ভালো। জাপানের যে কারগুলো আছে, লাক্সারিয়াস কার আপনারা বলেন, তার থেকে এটা কোনো অংশেই কম নয়। এখন অবধি ওনাদের প্রমিস এবং গাড়ির যেই আউটলুকটা, সেটা আমি বলবো যে কোয়াইট স্যাটিসফ্যাক্টরি। এই সেগমেন্টের গাড়িটা যেগুলো আসলে বাংলাদেশে তৈরি হবে, সেটা আসলে আমার এখন থেকে 2-3 বছর আগেও আসলে চিন্তা করা যেত না। দেশের প্রথম বৈদ্যুতিক মিনি ট্রাক এনেছে এই প্রতিষ্ঠানটি। একবার চার্জ করলে চলবে 550 কিলোমিটার পথ। এতে ব্যয় কমে আসবে অনেকটাই। প্রত্যন্ত অঞ্চল থেকে, ইভিন পাহাড়ি অঞ্চল থেকে নানান ধরনের শাকসবজি, মাছ, মাংস এটা পরিবহন যারা করে, অকটেন বা ডিজেলের থেকে 1/4 খরচে তারা এই কার্যক্রমটা করতে পারবে। বিশেষজ্ঞরা বলছে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ উৎপাদনের দিকে আরও মনোযোগী হতে হবে। যখনই ইন্ডাস্ট্রি ইম্পোর্ট থেকে সহজ হবে, তখন কিন্তু সব কিছুরই দাম কমে যাবে এবং আমাদের ফরেন কারেন্সিও রিজার্ভ বেড়ে যাবে যদি আমি এই দেশে গাড়ি উৎপাদন করতে পারি। তো সেই জন্য সরকারের একটা সুনির্দিষ্ট পলিসি দরকার। বাংলাকারের মতো বাংলাদেশি গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্রমেই বাড়লে কমে আসবে গাড়ির দাম। আমদানিমুখী এ খাত হয়ে উঠবে রপ্তানির বড় হাতিয়ার, ভূমিকা রাখবে জিডিপিতেও। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। এখন দুপুরের সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানবাহনের চাপ বেড়েছে। কারফিউ শিথিল থাকে, জনসাধারণের চলাচল স্বাভাবিক। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি অব্যাহত। এ নিয়ে কুমিল্লার জাগুরঝুলি বিশ্ব রোড থেকে আরও জানিয়েছেন খালেদ সাইফুল্লাহ। যানবাহনের চাপ বেড়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আমি কুমিল্লার জাগরজলি বিশ্ব রোডে রয়েছি। সেখানে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণ পণ্যবাহী যানবাহন এবং যাত্রীবাহী যানবাহনের চাপ কিন্তু মহাসড়কে তৈরি হয়েছে এবং সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই এলাকায় কারফিউ শিথিল থাকার কারণে মানুষও তার গন্তব্যের দিকে যাতায়াত করছেন। বিশেষ করে এই অঞ্চলটি প্রবাসী অধ্যুষিত হিসেবে পরিচিত। কেউ কেউ তাদের যে স্বজন পরিজনদেরকে নিয়ে কিন্তু বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তারা নির্বিঘ্নে যাতায়াত করছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে 105 কিলোমিটার রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো যানজটের খবর কিংবা দুর্ঘটনার খবর আমরা পাইনি। মহাসড়কে সেরকম পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিন্তু হাইওয়ে পুলিশ টহল রয়েছে এবং তাছাড়াও ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে বলা হয়ে থাকে দেশের অর্থনীতির লাইফলাইন। অর্থাৎ চট্টগ্রাম বন্দরের যে পণ্যবাহী পরিবহনগুলো এতদিন আমরা যেই জট দেখতে পেয়েছিলাম যে যাতায়াত করেনি, সেগুলো কিন্তু নির্বিঘ্নে যাতায়াত করছে এবং মহাসড়কে যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি পণ্যবাহী যানবাহনের সংখ্যাও কিন্তু অনেক বেশি। এই মহাসড়কের কুমিল্লার অংশে আমি যেখানে আছি তার কিছু দূরে কিন্তু কুমিল্লা সিলেট মহাসড়ক এবং তার দক্ষিণ পাশে কুমিল্লা নোয়াখালী মহাসড়ক, কুমিল্লা চাঁদপুর মহাসড়ক। অর্থাৎ কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু চট্টগ্রামের সাথে যোগাযোগের একমাত্র মহাসড়ক এটি এবং তাই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার পর মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হয়েছে এবং মানুষজন চলাচল করছে, গন্তব্যের দিকে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মহাসড়কে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করছে এবং এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সর্বশেষ খবর। কারফিউ শিথিল থাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বেড়েছে। গেল কয়েকদিনের তুলনায় যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট, ফলে অনেকটা স্বস্তিতে গন্তব্যে যেতে পারছেন চালক ও যাত্রীরা। এ নিয়ে টাঙ্গাইলের কালীহাতি থেকে আরও জানিয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। 3 দিন যাবৎ ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। আমি রয়েছি এই মহাসড়কের কালীহাতির ভাবলা এলাকায়। আমি সকাল থেকে এই মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেছি যে বিভিন্ন এলাকাতে যাত্রীদের ভিড় লক্ষ্য করেছি। কয়েকজন চালক জানিয়েছেন যে কোথাও কোনো যানজট নেই, তবে যাত্রীদের সংখ্যা একটু কম। তারা 4 থেকে 5টি আসন ফাঁকা রেখে তারা কেউ উত্তরাঞ্চলের দিকে যাচ্ছেন, আবার কেউ ঢাকার দিকে যাচ্ছেন। হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন যে তারা এই মহাসড়কে দায়িত্ব পালন করছেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ তারা পাননি। আর এদিকে 24 ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে 18 থেকে 20 হাজার যানবাহন পারাপার হয় স্বাভাবিক সময়। আর গত বৃহস্পতিবার রাত 12টা থেকে শুক্রবার রাত 12টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে 24 ঘন্টা 21,556টি যানবাহন পারাপার হয়েছে। আর এ থেকে টোল আদায় হয়েছে 2,01,00,000 টাকার উপরে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যে পরিমাণ বাস চলাচল করতে আগে, ঠিক একই নিয়মে আজকে 3 দিন যাবত তারা বাস চালাতে পারছেন, কোথাও কোনো তাদের ট্রিপের কোনো বিঘ্ন ঘটছে না। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচলের সবশেষ তথ্য। দেখছেন এখন দুপুর। 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও বৈরী আবহাওয়ায় গভীর সাগরে মাছ ধরতে যেতে পারছেন না হাজার হাজার জেলে, যার প্রভাব পড়েছে বাজারে। এছাড়া কারফিউতে গাড়ি ভাড়া বৃদ্ধি, মাছের সরবরাহ কমায় কেজিতে অন্তত 20 থেকে 50 টাকা বেড়েছে সব ধরনের মাছের দাম। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের জেলেরা। দীর্ঘ সময় কাজহীন, আয় উপার্জন বন্ধ হয়ে আর্থিক কষ্টে পড়েছেন অনেকেই। হোসেন জিয়া জানাবেন বিস্তারিত। কর্ণফুলী নদীর পাড়ে অলস বসে থাকা সারি সারি ট্রলার। 65 দিনের নিষেধাজ্ঞার পরও বৈরী আবহাওয়ায় সাগরে মাছ ধরতে যেতে পারছে না কেউ। সুদিনের অপেক্ষায় শত শত জেলে। মাছ ধরলেই সংসারের চাকা ঘুরে তাদের। এতদিন কাজহীন থাকার পর সাগরের এমন বিরূপ আচরণে হতাশ নিম্ন আয়ের এসব মানুষ। চট্টগ্রামের ফিশারি ঘাট, বিস্তীর্ণ সমুদ্র উপকূল আর গভীর সাগরে ধরা মাছ বিক্রি হয় এখানকার 120টি আড়তে। হরেক রকম সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত এই বাজারেও এখন ভাটার টান। সমুদ্রে ট্রলার যাবে, ভর্তি করে আসা মাছ বিক্রি হবে নিলামে, এমন আশায় বসে আছেন আড়তদাররা। উত্তাল সাগর পাড়ি দিয়ে 2-1টি ট্রলার মাছ নিয়ে আসলেও কাঙ্ক্ষিত মাছের দেখা মেলেনি এ মৌসুমে। সব ধরনের সামুদ্রিক মাছের দাম বেড়েছে কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত। এখন 28 তারিখের পরে বোঝা যাবে যদি সাগর ভালো থাকে তাহলে আবার সমুদ্রে যাবে, মাছের পরিমাণ বাড়বে। 2-3 মাস এগুলো দিয়ে আমরা ইনশাল্লাহ সবাই চলতেছি। এখনো রেটও স্থিতিশীল আছে, কোনো রেট বাড়ে নাই, আগের দামে আমরা বেচতেছি। ওয়েদারের কন্ডিশনও খারাপ, তো ওয়েদারে ভালো হলে জাহাজ বুট এগুলো সব যাবে সাগরে, তখন আবার আসলে সাগর বাজার ভর্তি থাকবে আর কি মাছে।
ফিশারি ঘাটে মিয়ানমার, ভারত, মধ্যপ্রাচ্য সহ অন্তত 15টি দেশের আমদানি করা মাছ পাওয়া যায়। গত 2 মাস ধরে আসেনি মিয়ানমারের মাছ। সাথে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় আমদানি মাছ দিয়েই চাহিদা মিটিয়েছেন ব্যাপারীরা। গতকাল থেকে মিয়ানমারের মাছ আসা শুরু করলেও বাজারে দাম খুব একটা কমেনি। গত 2 মাস তো বার্মা ছিল না, আমাদের ব্যবসা খুব খারাপ পরিস্থিতিতে ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ 25 তারিখ থেকে মাছ আসতেছে। এখন আল্লাহর রহমতে সেল অনেক ভালো। রেট ডবল বাড়তি, গাড়ি ভাড়া বাড়তি, সব কিছু বাড়তি, তো সব পাওয়ামাত্রাই মানে এটার উপরে পড়ে, তার জন্য মানে এখন মাছের রেটটা আগের চেয়ে একটু বেশি। কারফিউর প্রভাব পড়েছে মিঠাপানির মাছের দামে। খুলনা, সাতক্ষীরা সহ দেশের নানা প্রান্ত থেকে মাছবাহী গাড়ি আসেনি গত সপ্তাহে। গাড়ি ভাড়া বৃদ্ধি ও সরবরাহ কমায় কেজিতে 20 থেকে 50 টাকা বাড়তি মিঠাপানির মাছ। বৈরী আবহাওয়ায় কক্সবাজারের চিত্র একই। সাগরে যেতে পারেনি প্রায় 5000 ট্রলার। হাতে গোনা কিছু ট্রলার উপকূলের কাছাকাছি মাছ ধরতে গেলেও তারা মাঝপথ থেকে ফিরেছে অনেকটা শূন্য হাতে। জ্বালানি তেল, চাল, ডাল, পানিসহ প্রয়োজনীয় রসদ নিয়ে এখনও কক্সবাজারের বাঁকখালী নদীতে নোঙর করে আছে শত শত ট্রলার। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে হাঁকডাক নেই পাইকার, আড়তদার, খুচরা ব্যবসায়ী, জেলে ও শ্রমিকদের। অধিকাংশ আড়ত বন্ধ রয়েছে মাছ না আসায়। অথচ স্বাভাবিক সময়ে এই অবতরণ কেন্দ্রে দৈনিক গড়ে 30 থেকে 40 টন, এমনকি 40 থেকে 50 টন মাছও খালাস হয়। এখানকার মাছ যায় সারা দেশে। শুধুমাত্র এই মৎস্য অবতরণ কেন্দ্রে দিনে বেচা কেনা হয় 1.5 থেকে 2 কোটি টাকা। বাতাসের তোরে দম হয় বেশি, সেই জন্য আমরা সাগর থেকে চলে এসেছি। আমরা ফসু গিয়েছি, জালে খুব মারছি, মাছ পাইনি। ওয়াদার খারাপ বেশি, তাই তো যাচ্ছি না, ঋতের অবস্থা বুঝিয়ে চলে যাব। আমরা অতীতের যেটা দেখতে পাই, 65 বন্দর পরপরে সাগরে যাওয়ার পরপরেই অনেক মাছ আসে। ব্যবসায়ীরাও মাছ পাওয়ার পরে ভালোভাবে ব্যবসা করতে পারে। সাগর যদি ভালো থাকে তাহলে সাগরে গেলে কি অবস্থা হয় তখন পরবর্তীতে আমরা জানতে পারব। কক্সবাজারে নিবন্ধিত মাছ ধরার ট্রলার আছে 5250টি, আর নিবন্ধিত জেলে আছে 64,000। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। আরও একটা বিরতির সময় হলো এখন দুপুরে। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। মুক্তি, চলমান পরিস্থিতিতে রাজধানীর কাঁচা বাজারে অধিকাংশ পণ্যের সরবরাহ স্বাভাবিক হলেও ক্রেতা কিছুটা কম আমরা দেখতে পেয়েছি, এবং মুরগির মাংস এবং একসাথে ব্রয়লার মুরগির যে ডিম রয়েছে সেই ডিমের দামও কিছুটা কম। এদিকে মাছের দাম নিয়েও কিন্তু ভিন্ন ভিন্ন কথা বলছেন ক্রেতা বিক্রেতারা। তবে মাছ মাংসের সাথেও কিন্তু নিত্যপণ্যের দাম বাড়ার যে তালিকা, সেখানেও কিন্তু চাল এবং ডাল রয়েছে। রাজধানীর বিভিন্ন বৃহত্তম পাইকারি কাঁচা বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শাহিনুল ইসলাম সাগর। গত কয়েকদিনে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আটা ও মিনিকেট চাল, কিন্তু এই 2 প্রকার চালেরই দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা। সরবরাহ স্বাভাবিক না হওয়াকে দায়ী করছেন বিক্রেতারা। ক্রেতারা বলছেন এ পরিস্থিতিতে বাজারে অন্য পণ্য কমিয়ে কিনতে হচ্ছে চাল। স্বস্তি নেই ডালের বাজারেও। এক সপ্তাহে কেজিতে ডালের দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। 28 চাউলের দাম পার বস্তায় আপনার 100 থেকে 150 টাকা, মানে কেজিতে 2 থেকে 3 টাকা বেশি। মিনিকেট চাউলে এরকম কেজিতে 3 থেকে 4 টাকা বেশি। কৃষিপ্রধান দেশের চালের দাম বেশি, এটা আসলে অস্বাভাবিক মনে হচ্ছে। আর নিম্ন আয়ের বা মধ্য আয়ের মানুষের চাল কিনে খাওয়া অনেকটা কঠিন হয়ে যাচ্ছে আর কি। এরা বাজেট কাটছাট করে চাল কেনাকাটা করে এবং অন্যান্য দ্রব্যাদি কেনাকাটা করে আর কি। চলমান পরিস্থিতিতে রাজধানীর বৃহত্তম পাইকারি কাঁচা বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ পণ্যের সরবরাহ স্বাভাবিক হয়েছে, তবে ক্রেতা কম। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে কম দামে। পাল্লা প্রতি আলুর দাম কমেছে 10 টাকা ও আমদানি পেঁয়াজের দাম কমেছে 20 টাকা। করলা কেজি আছে আপনারা 70 টাকা, 60 টাকা কেজি, উস্তা 60-70 টাকা কেজি, ভেন্ডি আছে 30-40 টাকা কেজি, পটল আছে 30 টাকা কেজি। গত সপ্তাহের তুলনায় মধ্যে সপ্তাহে অনেকটি সবজির দাম কম, প্রতি কেজিতে 20 থেকে 25 টাকায় কম। সবজি এখন নাগালের ভিতরে আছে, মোটামুটি প্রত্যেকটা তরকারি 15 থেকে 20 টাকার ভিতরে কমে আছে এখন।
মাছের বাজারে রুই, কাতল, তেলাপিয়া ও পাঙ্গাস মাছের দাম কেজিতে 50 থেকে 80 টাকা কমলেও ক্রেতারা বলছেন ভিন্ন কথা। কম যারা 1 কেজি কিনতো, 2 কেজি 3 কেজি কিনতো, একদিন গেলে 3 দিন কিনে না। আমি গত শনিবারে মাছ কিনছি, রুই মাছ কিনছি, মির্গি মাছ কিনছি 3 কেজি ওজন 270 টাকা। আজকে কিনছি সেই মাছ 320 টাকা কেজি। ব্রয়লার মুরগির ডিম ডজনে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকা। দাম কমেছে মুরগির মাংসের কেজিতে 30 টাকা। এদিকে গরু, ছাগল ও খাসির মাংস আগের দামে থাকলেও ক্রেতা নেই বললেই চলে। তারপর পরে আপনার 165-70 টাকা করে ব্রয়লারের দাম চলতেছে, আর আপনার সোনালী মুরগি বিক্রি করতে আপনার 320 টাকা, 310 টাকা। আগে 15-20 হাজার টাকা বেচা হইতো, 3,000-4,000 টাকা বেচতে পারি না। কার্পুর জন্য লোকজন আসে না, মার্কেটে বাজারে কম, বেচা কিনে কম, মালও হাটেও কম পাওয়া যায়। আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা ক্রেতা বিক্রেতা উভয়ের। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। দেখছেন এখন দুপুর। সপ্তাহের ব্যবধানে গাজীপুরে কমেছে সব ধরনের মুরগির দাম। প্রকারভেদে 10 থেকে 50 টাকা বাড়তি মুরগির দর, তবে অপরিবর্তিত রয়েছে ডিমের বাজার। অন্যদিকে চলমান পরিস্থিতিতে খুলনায় বেড়েছে সব ধরনের ডিম ও মুরগির দাম। এজন্য চলমান পরিস্থিতিতে পরিবহন সংকট ও মুরগির খাবারের দাম বাড়াকেই দুষছেন পোলট্রি মালিকরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। সাপ্তাহিক ছুটির দিনে গাজীপুরে মুরগির বাজারে দামের নিম্নমুখী প্রবণতায় কিছুটা স্বস্তি জনজীবনে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 50 টাকা কমেছে সব ধরনের মুরগির দাম। সকালে গাজীপুরের শফিউদ্দিন বাজার ঘুরে দেখা যায় ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 170 টাকায়, আর সোনালী 270 টাকা, লেয়ার 340 ও দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। তবে অপরিবর্তিত রয়েছে ডিমের দাম। খুচরা বাজারে প্রতি হালি লাল ডিম 50 টাকা, সাদা ডিম 45 টাকা ও হাঁসের ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি 70 টাকা। বিক্রেতারা বলছেন বাজারে সরবরাহ থাকলেও নেই ক্রেতা উপস্থিতি। এছাড়া নির্ধারিত সময় পর্যন্ত দোকান খোলা থাকায় কমেছে বিক্রির পরিমাণ। আমাদের ব্যবসা বাণিজ্য খুবই কম। বর্তমানে বাজারে মোটামুটি মানুষ আসেই না ধরতে গেলে। বর্তমানে আমরা হিমশিম খেতেছি আপনার বেচা কেনার জন্য। রাত্রে 10টা করে বিক্রি করলে আঙ্গ মোটামুটি পোষত, 5টা বাজলে বাসি বুঝা দোকান বন্ধ করে। ডিমের দাম বাড়ায়ও নাই, কমে নাই, আগের দামে আছে, সরবরাহ আছে, কিন্তু কাস্টমার কম। আর ক্রেতাদের অভিযোগ দাম কিছুটা কমলেও এখনো আসেনি নাগালের মধ্যে, তাই দাম স্থিতিশীল রাখতে বাজার তদারকির দাবি জানান তারা। আমি অসুখে ভুগছি, আমার ডিম এবং মুরগি আমার খাওয়া দরকার, কিন্তু আমি মোটে খেতে পারছি না, কেননা দাম এত পরিমাণে বাড়িছে। ছোটখাটো ফ্যামিলির জন্য আমি খুব কষ্টকর, কোনো শাক পাতা খাই বাঁচতে আছে এই অবস্থা। এদিকে চলমান পরিস্থিতিতে খুলনায় পরিবহন সংকটে বাজারজাত করতে না পারায় নষ্ট হচ্ছে উৎপাদিত ডিম। এই অবস্থায় মুরগির খাবারের দাম ও পরিবহনের খরচ বাড়ায় আর্থিক ক্ষতিতে পড়েছেন বিভাগের প্রায় 52,000 খামারি। খাবারের দাম বাড়ছে, মুরগির দাম বাড়ছে, মানে সেই জন্য বাড়ছে, ডিমের দাম বাড়ছে। ডিমের দাম কম, আমাদের এই খাবার যে খরচ হচ্ছে সেই হিসেবে ডিমের দাম পাচ্ছি না। উদ্ভূত পরিস্থিতিতে মুরগি ও ডিমের দাম কমায় লোকসান গুনতে হচ্ছে বলে দাবি খামারিদের। তামজিদ মির্জা, এখন দুপুর নিচ্ছে আরো একটা বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। দেশের বাইরের প্রসঙ্গ। চীনের প্রভাব ঠেকাতে ভারতের সঙ্গে মিত্রতা জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র, আর এ লক্ষ্যে মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষে সিনেটে তোলা হয়েছে পাকিস্তান বিরোধী একটি বিল। শুক্রবার বিলটি উপস্থাপন করেন রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও। এতে ভারতের প্রতি হুমকি হিসাবে পাকিস্তানের জন্য মার্কিন নিরাপত্তা সহযোগিতা স্থগিতের প্রস্তাব দেওয়া হয়। ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া ও উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোর মতো মিত্রদের সমান মর্যাদা ভারতকে দেবার প্রস্তাবও দেন সিনেটর রুবিও। বিলটি অনুমোদন পেলে রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনায় মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে না ভারতীয় সেনাবাহিনীকে। দেখছেন এখন দুপুর।
নারী এশিয়া কাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানে এগিয়ে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু আর বোলিংয়ে ভারতের দীপ্তি শর্মা। এদিকে আসর থেকে ছিটকে গেলেও সেরা 5 ব্যাটারের তালিকায় আছে 2 বাংলাদেশের নাম। ব্যাটিং বোলিংয়ে আলো ছড়ানো ক্রিকেটারদের নিয়ে আরও জানাবেন এসকে শাওন। এবারের নারী এশিয়া কাপে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। স্বাগতিক দলটিকে শিরোপার মঞ্চে তুলতে সবচেয়ে বড় ভূমিকা চামারি আতাপাত্তুর। তার ব্যাটে চড়েই ট্রফি জেতার স্বপ্ন দেখছে লঙ্কানরা, কারণ 4 ম্যাচের মধ্যে রান বন্যা বইয়ে দিয়ে 3 ম্যাচেই জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। চলতি আসরে মালয়েশিয়ার বিপক্ষে শতক হাঁকিয়ে ইতিহাস গড়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার, যা কিনা টি-20 ফরম্যাটের এশিয়া কাপে প্রথম কোনো ব্যাটারের সেঞ্চুরি। শতকের সমান 50ও আছে চামারি আতাপাত্তুর। ফাইনালের আগে ব্যাটারদের তালিকায় চূড়ায় অবস্থান করছেন লঙ্কান অধিনায়ক। তাই কোনো তর্ক ছাড়াই বলা যায় এবারের ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার শক্ত দাবিদার লঙ্কান এই ক্রিকেটার। ব্যাটিংয়ে চামারির পরের অবস্থানেই আছেন ভারত পাকিস্তানের 2 ক্রিকেটার। আসর থেকে ছিটকে গেল সেরা 5-এ 2 বাংলাদেশির নাম। দলকে শিরোপা মঞ্চে তুলতে না পারলেও নিগার সুলতানা আর মুর্শিদা খাতুনরা চেষ্টা করেছেন। এশিয়া কাপ শুরুর আগে বোলিং নিয়ে আশাবাদী থাকলেও সেরা 5-এ নেই কোনো বাংলাদেশির নাম। বোলারদের সংক্ষিপ্ত তালিকায় রাজত্ব ভারতীয়দের। সেরা 5-এ 3 জনই টিম ইন্ডিয়ার। শীর্ষে নাম অলরাউন্ডার দীপ্তি শর্মার। অর্থাৎ এবারের এশিয়া কাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার যে শ্রীলঙ্কা অথবা ভারতের কারো হাতেই উঠতে যাচ্ছে তা নিশ্চিত করেই বলা যায়। এসকে শাওন, এখন। অক্টোবরে ঘরের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি টি-20 নারী বিশ্বকাপ। দেশের চলমান পরিস্থিতি আন্তর্জাতিক এই আসর আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদিল। বিশ্ব আসরের আগে নারী ক্রিকেটারদের প্রস্তুতিতে দ্বিপাক্ষিক কোনো সিরিজ আয়োজন করা যায় কিনা সেটিও ভাবনায় আছে বিসিবির। শরীফ রওশন জানাচ্ছেন বিস্তারিত। নিলে যদি আমাদের মেয়েরা যেতে পারে, অবশ্যই এটা স্পেশাল বোনাস তাদের জন্য থাকবে, সেটা নিঃসন্দেহে। নারী ক্রিকেটারদের আরও বেশি উৎসাহিত করতে আগেই পুরস্কারের ঘোষণা দিয়ে রেখেছিল বিসিবি। তবে শ্রীলঙ্কায় চলমান নারী এশিয়া কাপে আরও একবার ব্যর্থতার স্বাদ নিতে হলো নারী ক্রিকেটারদের। এশিয়া কাপে সেমিফাইনাল পর্যন্ত ভালোই দৌড়েছেন নিগার নাহিদারা। বিদেশি কোচের পরিকল্পনায় তুলনামূলক কম শক্তিশালী দল মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিপক্ষে জয় পায় নারীরা। কিন্তু বিশ্ব ক্রিকেটের পরাশক্তি ভারতের সামনে একেবারেই করুণ অবস্থা তিলকরত্নের শিষ্যদের। তাতে কারো উপর ক্ষোভ না থাকলেও কোচিং প্যানেল পরিবর্তনের সময় এসেছে বলে মনে করেন নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম নাদেল। এক একজন কোচ বা প্রত্যেকটা ব্যক্তির তাদের স্বতন্ত্র চিন্তাধারা থাকে, নিজস্ব চিন্তাধারা থাকে। যে চিন্তাধারায় তারা এগিয়ে গিয়েছেন সেটা মাঠে কাজ করেনি, এটা তো সত্য। তো আমি মনে করি যে এগুলো নিয়েও আমাদের চিন্তাভাবনা করতে হবে। এদিকে অক্টোবরের শুরুতে ঘরের মাটিতে টি-20 বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত ক্রিকেট বোর্ড। দেশের চলমান পরিস্থিতি আন্তর্জাতিক এই আসরের আয়োজনে কোনো ধরনের বিরূপ প্রভাব ফেলবে না বলে মনে করেন আয়োজকরা। আইসিসির পরবর্তী যে আসরটি আমাদের দেশে বসবে সেটা যথাসময়ে যথারীতি এবং খুব ভালোভাবে হবে, সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি। ব্যর্থতার মধ্য দিয়ে শেষ হলো এশিয়া কাপ। এবার লক্ষ্য টি-20 ফরম্যাটের বিশ্ব আসর। এর আগে প্রায় 2 মাস খেলার কোনো শিডিউল নেই স্বাগতিকদের। তবে কি শক্তিশালী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে প্রথম পর্বে মাঠে নামার আগেই শুধু ক্যাম্পে অনুশীলনী ভরসা নারী ক্রিকেটারদের? পাকিস্তান আমাদেরকে আগ্রহ দেখিয়েছে এবং আমাদেরকে মালয়েশিয়া একটা প্রস্তাব দিয়েছে। আমরা মনে করি আগামী টুর্নামেন্টের জন্য আমাদের উপকার হবে, আমরা সেটাই করব। মিরপুরের হোম অফ গ্রাউন্ডে টি-20 বিশ্বকাপের মূল আসর শুরু হবে 3 অক্টোবর ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। শরীফ রওশন, এখন, ঢাকা। এই ছিল এখন দুপুরের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।